পঙ্কজবাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজ রুমে। নতুন করে দর্শকদের কাছে আর পরিচয় দিচ্ছি না, তার কারণ আপনি শুধুমাত্র প্রাক্তন আইজি নন। ইদানিংকালে আপনার কথাবার্তা গত কয়েক বছর ধরে বাংলার মানুষ শুনেছেন। আপনি অত্যন্ত স্পষ্ট বক্তা এবং তার পাশাপাশি আপনি তথ্য নির্ভর কথা বলেন এবং অনেকে বলেন আপনার কথা যথেষ্ট যুক্তিগ্রাহ্য। কোনো কারণে আপনার মনে হয় কি আপনাকে স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র রচনা করা হয়েছে? দেখুন, শুধু আমি না, এই বাংলায় অনেককেই সাইলেন্স করে দেওয়ার চেষ্টা চলছে। আমি একা কেন হব? আপনি একবার মনে মনে চিন্তা করে দেখুন, এটা শুরু হয়েছিল কবে থেকে জানেন? আপনাকে একটু পিছিয়ে যেতে হবে। সজল ঘোষ তখনও কাউন্সিলর হয়নি, কোভিডের টাইমে কিছুদিন পরে ওর বাড়িতে হঠাৎ মুচিপাড়া থানা পুলিশ গিয়ে ওকে বের করে আনবে। সেই দরজা ভাঙার দৃশ্য এখনো চোখে ভাসছে। এই যে ব্যাপারটা, এইটা কি আপনি আমাকে বলুন, এটা কি কোনো প্রয়োজন ছিল? ওয়াজ ইট ডিজায়ার্ড? তো বলতেই পারতেন যে আপনি আসুন, আপনাকে এই কানেকশন আমরা ডাকছি, ইউ কাম টু পুলিশ স্টেশন, হ্যাভ এ টক টু আস অ্যান্ড গেট দি ম্যাটার সর্টেড আউট। তা না করে যে জিনিসটা করলো, তার মানে কি? আমরা তোমাকে ভয় দেখাচ্ছি, আমরা শাসক, তুমি ভীত হও, আইদার আমাদের কাছে বো ডাউন করো অর গেট ক্রাশড, থার্ড বিকল্প নেই। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট। তার বেশ কিছুদিন পর হাইকোর্টের লয়ার কৌস্তব বাগচি, তার বাড়িতে 3:30-টের সময় পুলিশ ঢুকলো। কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছে করলেই পরদিন সকালে দিনের আলোয় পুলিশ ঢুকতে পারত। পুলিশ কিন্তু ঢুকলো না। রাত্রি 3:30-টের সময় বাড়িটাকে সারাউন্ড করে তাকে তুললো অ্যাজ ইফ হি ইজ এ টেররিস্ট। এই জিনিসটা দিয়ে, যেটাকে আমরা বলি ঝিকে মেরে বউকে শেখানো হয়, এইটা থেকে শিক্ষা নাও, এগুলো হলো। আমি একদম আপনাকে তরতাজা উদাহরণ আপনাকে দিচ্ছি। উই ডিম্যান্ড জাস্টিস। 3টে কথার মধ্যে কি আছে? হাতি ঘোড়া বাঘভাল্লুক কি আছে? কিছু নেই। তো একটা পূজা ত্রিধারা ক্লাবের সামনে যদি কয়েকটা ছেলে তার যদি এই কথা 3টে শব্দ উচ্চারণ করে, এবং যদি মনে হয়ে থাকে ল এনফোর্সিং এজেন্সির যে এই কথায় ডিসরাপশন হচ্ছে নর্মাল লাইফে, দেন ওদেরকে আইসোলেট করে বের করে নিয়ে এসে 3-4 ঘন্টা থানায় বসিয়ে রাখতে পারত। 4 ঘন্টা 5 ঘন্টা বা বলতে পারতো সই করো, বেরিয়ে যাও, আর ওখানে যেও না। সেটা না করে তাদেরকে একটা মামলা দেওয়া হলো, পুলিশ রিমান্ডে নেওয়া হলো ফর 7 days। তারপর দিন হাইকোর্টের মহামান্য জাস্টিস শম্পা সরকার যে রায় দিলেন, সেটা ঐতিহাসিক রায়। তাতে তারা কিন্তু বেরিয়ে এলো, এবং যে কস্টিক রিমার্ক উনি করলেন সেটা কিন্তু শাসক দলের পক্ষে প্যালেটেবল নয়। তাহলে এই পুলিশ এই যে কাজগুলো করছে কার স্বার্থে? 168 বছর ক্যালকাটা পুলিশের বয়স। স্কটল্যান্ড ইয়ার্ডের পরে এশিয়ার প্রথম কমিশনারেট হচ্ছে লালবাজার। বিরাট গরিমামণ্ডিত, বিরাট গরিমামণ্ডিত, আপনি চিন্তা করতে পারবেন না। টোকিও, পিকিং, বেজিং, কারোর ওই ঐতিহ্য নেই যে ঐতিহ্য ওই লালবাজারের ওই লালবাড়িটার আছে। ওইখানে সমস্ত সাহেবরা বসতেন। হয়তো আপনি জানেন না, এখন যে আইপিএস দেখছেন তার আগে ছিল আইপি, ইম্পেরিয়াল পুলিশ সার্ভিস। ইম্পেরিয়াল পুলিশ, তার মানে সম্রাটের বা রাজার পুলিশ। তাদের লন্ডন থেকে পাশ করে আসতে হতো, পাশ করে তবে তারা ওই চেয়ারে বসতেন। আমি শেষ দেখেছি যাকে, রঞ্জিত গুপ্তা, হি ওয়াজ আইপি, হি ওয়াজ নট আইপিএস। তারা এই কাজ কখনো করেননি, এই কাজগুলো তাদের কখনো করতে হয়নি। ক্যালকাটা পুলিশের যে হাইট, সেই হাইট থেকে তারা আপনারা নামিয়ে এনেছেন। একবার মনে মনে ভাবুন তো, ক্যালকাটা পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছেন, 20 জন জুনিয়র ডাক্তার ঢুকলেন,
সঙ্গে একটা স্মারক। স্মারকটা কি? শিরদাঁড়া। শিরদাঁড়াটা কী করা হলো? সিপিকে উপহার দেওয়া হলো, স্যার এই ব্যাকবোনটা আপনাকে আমরা দিলাম। হোয়াট ডাজ ইট কনট? এটা কি মিন করে? ক্যালকাটা পুলিশের ব্যাকবোন নেই? ক্যালকাটা পুলিশের শিরদাঁড়া ঠিক নেই? ব্যাকবোন না থাকলে ইউ ক্যানট স্ট্যান্ড, আপনি দাঁড়াতেই পারবেন না। তাহলে জুনিয়র ডাক্তাররা ব্যাকবোন উপহার দিয়ে প্রমাণ করে দিল যে ক্যালকাটা পুলিশের ব্যাকবোন নেই। দ্যাট ইজ দ্য মিনিং। এটা কিন্তু ক্যালকাটা পুলিশ ডিজার্ভ করে না। সারা দিন 50 থেকে 60 লাখ লোক শিয়ালদা হাওড়া স্টেশন দিয়ে ক্যালকাটায় ঢুকছে। একটা ট্রাফিক ডিসরাপশন কখনো শুনতে পান? সেটা কন্ট্রোল করে কারা? ওই সার্জেন্টরা কন্ট্রোল করে, ওই ট্রাফিক কনস্টেবলরা কন্ট্রোল করে। তাহলে তারা দিনরাত গাধার মতো পরিশ্রম করছে, করে কিন্তু ক্যালকাটা পুলিশের পতাকাটাকে একদম ঊর্ধ্বে তুলে রাখছে। ক্যালকাটা পুলিশের যারা স্পেশাল ব্রাঞ্চ, তারা সমস্ত রকম খবর আগাম সংগ্রহ করে সিপিকে দিচ্ছে, তার বিনিময়ে আপনি আমি নিরাপদে ঘুমোতে যাই। ক্যালকাটা পুলিশের যারা ওসি, দে আর ভেরি এফিশিয়েন্ট, ভেরি মেথডিক্যাল অ্যান্ড ভেরি লয়াল টু দ্য সোসাইটি অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট। তাহলে সার্জেন্ট, ওসি, ইন্সপেক্টর, এসি, তারা সবাই কি খারাপ? নট অ্যাট অল। তাহলে পরিচালনায় কিছু গলদ থাকার জন্য এন্টায়ার একটা সেট আপের উপর কিন্তু আঘাতটা আসছে। তাহলে সেইটা কেন পুলিশ কমিশনার বা হায়ার আপসরা দাঁড়িয়ে বলতে পারবেন না? উই ডিম্যান্ড জাস্টিস, 3টে শব্দ ম্যাডাম, এটা তো আপনিও গোল পার্ক থেকে হাঁটার সময় বলেছিলেন। তাহলে 7টা বাচ্চা তারা যদি এই কথাটা বলে, কী অপরাধটা আছে তাদের? আপনারা বড়জোর বলতে পারতেন যে একটা পুজোর সময় উই ডিম্যান্ড জাস্টিস বললে ফেস্টিভ মুডের সঙ্গে মানানসই হয় না, তোমরা বাইরে যাও, এটা বলো না, ঘুরে আসো। দ্যাটস অল। সেইটুকু আপনি করতে পারতেন। তার পরিবর্তে আপনি সারা রাত লালবাজার সেন্ট্রাল লকআপে রেখে দিলেন, পরদিন আপনি কোর্টে চালান দিলেন, সেখানে আপনাকে প্রেয়ার দিতে হচ্ছে যে এরা যা ডিসরাপশন করেছে, যা যা কাজকর্ম করেছে, তার জন্য এদের কিন্তু দে শুড বি টেকেন ইন পুলিশ রিমান্ড। তার ফল বাদবাকিটা কী হলো দেখুন। তাহলে পুলিশের যে হাই হ্যান্ডেডনেস হুইচ ইজ কমিটেড বাই এ ফিউ পুলিশ অফিসার্স, নট অল, তাদের জন্য কিন্তু মাথা হেট হচ্ছে এন্টার লালবাজারের। কবে কোথায় দেখেছেন? আমরা তো বলি ক্যালকাটা ইজ এ সিটি অফ জয়। ল্যারি কলিন্স অ্যান্ড ডমিনিক লেভিয়ের তারা বিশ্ববিখ্যাত বেস্ট সেলার বই লিখেছিলেন, লা সিতে দো লা জোয়া, সিটি অফ জয়। সিটি অফ জয়। সেই সিটি অফ জয় কোন তারিখ থেকে সিটি অফ ব্যারিকেড হয়ে গেল? কোন তারিখ থেকে সিটি অফ চেন হয়ে গেল? রেড রোডে কার্নিভাল সাইটের আগে আপনি এমন করে 7 ফিট খাম্বা তুলে দিলেন, পাঁচিল তুলে দিলেন, যেন মনে হচ্ছে যেটা এটা আতারি বর্ডার, উল্টো দিকে পাকিস্তান দাঁড়িয়ে আছে। নট অ্যাট অল। আপনার সহনাগরিক কিছু ডাক্তার দাঁড়িয়ে আছে, কিছু আরও সহনাগরিক দাঁড়িয়ে আছে, তারা একটা বিষয়ে আওয়াজ তুলছে। হোয়াট ইজ রং উইথ দেম? 14ই মিডনাইট থেকে আপনি যে রাস্তা দখল দেখলেন, এই রাস্তা দখল কোনো দিন এ বাংলা আগে দেখেছে? মিডনাইটের রাস্তা দখল? না, আমরা বুথ দখল দেখেছি, রাস্তা দখল দেখিনি। বুথ দখল, ভূত দখল, পেতনি দখল সব কিছু দেখুন, কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তা দখল দেখেছেন? কারা দখল করলো? আমার ওই বোনেরা, আমার ওই মায়েরা, আমার ওই মাসিরা, তারা রাস্তা দখল করলো। শাসকের কোনো ভাষা নেই, শাসক জানেই না, শাসকের ইন্টেলিজেন্সই নেই। এরা কারা, কোথা থেকে এলো? শুভেন্দু অধিকারীকে মামলা দিতে গেলে 15টা মামলা দিতে পারবো, সন্ময় ব্যানার্জিকে আটকাতে হলে, ইউটিউবারকে আটকাতে গেলে 16টা মামলা দিতে পারবো, বিভিন্ন থানা থেকে কেস দিয়ে দিতে পারবো। কিন্তু এদের কি দেবো তো জানা নেই। জল কামান দেখাতে পারবো না, টিয়ার গ্যাস মারতে পারবো না, মামলা দিতে পারবো না, অন্য কোনো কিছু ধারা যোগ করতে পারবো না। এই বুঝতেই শাসকের কেটে গেল 2 মাস। শাসক বুঝতেই পারলো না এরা কারা। তখন কিন্তু রাস্তা দখল হয়ে গেছে, কাতারে কাতারে লোক বেরিয়ে আসছে। মেকি
ফেক বুদ্ধিজীবীদের ঘৃণা করে তারা রাস্তা দখল করলো, এবং সেই ব্যাপারে কিন্তু শাসক কিং কর্তব্য বিমূঢ়, কি করবে শাসক বুঝে উঠতে পারছে না। সেই জায়গাতে হঠাৎ শুরু হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কে কবে কোথায় শুনেছে যে মেডিকেল চিকিৎসা জগতে বেঙ্গলে একটা মাফিয়া রাজ চলছে? পাস করতে গেলে টাকা লাগে, অনার্স পেতে গেলে টাকা লাগে, হোস্টেলে থাকতে গেলে টাকা লাগে, ফেস্ট করতে গেলে টাকা লাগে। কেউ কখনো শোনেনি থ্রেট কালচার, আমরা শুনিনি আগে, সব আমরা শুনতে পেলাম, সব আসছে, সব জানা গেল। সেই আবহে এমডি পাঠরত একজন ছাত্রী ধর্ষিতা হয়ে খুন হলেন আরজি করের সেমিনার হলে। তারপরেরটা বাকিটা কিন্তু ইতিহাস। সেই ইতিহাস আজও কিন্তু সেই বাতি নেভেনি, সেই বাতি কিন্তু প্রজ্বলিত আছে। এবং বাঙালি, আমি কিন্তু আপনাকে বলছি, বাঙালি টার্মিনাল ডিক্লাইন যে শব্দটা আছে, মৃত অবস্থা, তার থেকে হঠাৎ মৃত সঞ্জীবনী সুধার স্পর্শে সে কিন্তু জেগে উঠেছে। তাকে আপনি আর পেছনে ফিরে নিতে পারবেন না, পেছনে সে তাকাবেও না, সে কিন্তু সম্মুখ মানে এগিয়েই যাবে, সমান তালে এগিয়ে যাবে। কি দ্রোহকাল, কি বিদ্রোহকাল, এসব সে কিচ্ছু দেখবে না, প্রতিবাদ করবে। বাঙালিকে আবার বলতে হবে, ইয়েস, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো অ্যান্ড ডে আফটার টুমরো। আপনি বলছেন তাহলে বাঙালি জাতির ভবিষ্যৎ অন্ধকার, একেবারে করাল অন্ধকারের মধ্যে নিমজ্জিত নয়? ভেরি ব্রাইট, ভেরি ব্রাইট। আবার সেই রবি ঠাকুরের আশ্রয়, আসবে পথে আঁধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তাই বলে তুই রইবি থেমে, থাকবে না, আধার থাকবে। আবার সেই ইংরেজি কবির শব্দবন্ধ ব্যবহার করে বলতে পারি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। উইন্টার চিরসত্য না, শৈত্যটা চিরসত্য না, শৈত্য একটা টেম্পোরারি ফেজ। তারপর কিন্তু বসন্তের আগমন হবে, ফুলে ফুলে পল্লবিত হবে, মলয় বাতাস বইবে। সেটাই হচ্ছে কিন্তু ফাইনাল গোল। উই আর প্রসিডিং টু দ্যাট গোল। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে বললেন। আমি এই বিষয়ে আবার আসবো, কিন্তু আমার দুটো প্রশ্ন আপনাকে করতেই হয়। নানা পাটেকর একজন বিখ্যাত অভিনেতা, তার অভিনীত একটি ছবি, সেই ছবির নাম আব তাক 56। সেই ছবিতে দেখা যায় তিনি সত্যি কাহিনী অবলম্বনেই অনেকে বলেন, দাবি করেন, তিনি একের পর এক এনকাউন্টার করেছেন, এনকাউন্টার স্পেশালিস্ট। এমন একটা সময় আসে যে তাকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছে, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, যাকে আমি আমার সাংবাদিক জীবনের শুরুতে নদিয়ার এসপির আসনে বসে দেখেছি। আমি একদিন আপনার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, তখন আমি বেঙ্গলস মোস্ট ওয়ান্টেড করতাম। আই রিমেম্বার। এখন কোথাও তার মনে হচ্ছে প্রাক্তন পুলিশের আইজিকে পুলিশ খুঁজছে। দেখুন, আমি আপনাকে বলছি, এটা হচ্ছে যেহেতু সাবজুডিস ম্যাটার, আমি এই ব্যাপারে একটি শব্দ খরচ করব না, একটি শব্দ কমেন্ট করব না, বিকজ ইট ইজ সাবজুডিস। এটা যদি আমি করি তাহলে জুডিশিয়ারিকে অপমান করা হয়, আমি করব না। তো শুধু এইটুকুই আমি আপনাকে বলছি, আমি আমার গোটা জীবনে কোনো অন্যায় কাজ করিনি, কোনো কিছুর জন্য আমি ভীত না। আমি যদি কোনো অন্যায় করে থাকি, জুডিশিয়ারি আমাকে যে পানিশমেন্ট দেবে, আমি হাসি মুখে সেই পানিশমেন্ট অ্যাকসেপ্ট করব। আই হ্যাভ নাথিং মোর টু সে ইন দিস কনটেক্সট। দ্বিতীয়ত আমার প্রশ্ন, পুলিশ সম্পর্কে আমাদের এখন নয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কারণেই পুলিশ সবসময় রূঢ়ভাষী হবে। তিনি ধমকাবেন, চমকাবেন, হয়তো সমাজের ভালোর জন্য। এত সুন্দর ভাষার উপর দখলটা আপনার এলো কী করে? এরকম মলয়ে বাতাস বইয়ে দিচ্ছেন কি করে নিউজ রুমে? দেখুন, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে আপনার মেকিংয়ের উপর। আপনি নিজেকে কী করে তৈরি করবেন, আপনি নিজেকে আপনার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্যে কতখানি জারিত করবেন, দ্যাট ডিপেন্ডস অন দ্যাট। সেই ফ্যাক্টরটা কাজ করবে। আমি ইংলিশ লিটারেচারের ছাত্র, আমার বাংলায় ডিগ্রি আছে, আমার সাংবাদিকতায় ডিগ্রি আছে, আমি পড়াশোনা করেছি, আমি একটা সাহিত্য পত্রিকা সম্পাদনা করছি লাস্ট 17 বছর ধরে, আমি তার চিফ এডিটর, আমি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আমি ভারত সভা,
বেঙ্গল থিওসফিক্যাল ফেডারেশন, বঙ্গীয় সাহিত্য পরিষদ, অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত। বা আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদে আমি সেক্রেটারি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম 5 বছর। তো এ তো ইটস এ পার্ট অফ দ্য গেম ভাই। যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যারা ইউপিএসসি সিভিল সার্ভিস, যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিয়ে এসেছেন, এরা তো প্রত্যেকেই পড়াশোনা জানা অত্যন্ত বিদ্বান মানুষ, ভালো ছিল। অন্তত প্রত্যেকেই তো মেধাবী। এখন ব্যাপারটা হচ্ছে দলদাস না হলে বাম আমল বা তৃণমূল আমলে, সেটা আলিমুদ্দিন স্ট্রিটও হতে পারে, সেটা নবান্নও হতে পারে, প্রশাসনিক নির্দেশ তো মানতে বাধ্য। কিন্তু এই যে আপনি বললেন যে বিরোধীদের প্রতি এক দৃষ্টি, শাসকের প্রতি আরেক দৃষ্টি, কোনো প্রশ্ন না তোলা, কেন, কিসের জন্য? মানে এদের কারো তো চাকরি নেওয়ার ক্ষমতা নেই, এরা কিসের জন্য? আপনাকে আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি। 2021 সালে যখন বিধানসভা ইলেকশনটা হলো, সেই বিধানসভা ইলেকশনে ক্যালকাটা পুলিশের কিছু অফিসার খুব ভালো ভূমিকা পালন করেছিলেন। তারা একদম ইম্পার্শিয়ালি ল অ্যান্ড অর্ডার ডিউটিটা করেছিলেন। তো ওই সময় আপনার একজন মহিলা আধিকারিক ক্যালকাটা পুলিশের, আমি তার নামটা ইচ্ছে করে বলছি না। দেখুন, ক্যালকাটা পুলিশের নিয়ম হচ্ছে যে আপনি ক্যালকাটা পুলিশের চাকরি করলে আপনি তাকে আর কোথাও বদলি করতে পারবেন না। তাকে বদলি করতে গেলে ক্যালকাটা পুলিশের জুরিসডিকশনেই বদলি করতে হবে। সেই মেয়েটিকে অ্যাজ পানিশমেন্ট বদলি করা হলো রায়গঞ্জে অ্যাজ কমান্ড্যান্ট অফিসার অফ এ ব্যাটালিয়ান। তার যাওয়ার কথা ছিল না। সেই ভদ্রমহিলা ক্যালকাটা পুলিশে বদলি হলেন। ওয়ান ফাইন মর্নিং উনি ফিরছিলেন ক্যালকাটায় একটা ডিউটির জন্য, পথেই মারা গেলেন। জানি, আমি আর তার নামটা করলাম না, জানি আমরা। আপনি তাকে চেনেন? তাকে আপনি অবশ্যই জানেন? চিনি। আমরা সাংবাদিকরা সবাই চিনি এবং তাকে আমরা কলকাতা পুলিশে কর্মরত অবস্থায় দেখেছি। তাহলে এইবার আপনি আমাকে বলুন, তাহলে শাসক রক্তচক্ষু দেখালো কাকে? একজন মহিলা পুলিশ অফিসারকে, যাকে আপনি ক্যালকাটা পুলিশের জুরিসডিকশনের বাইরে আপনি হাওড়া ব্রিজের এই পারের থেকে ওই পারে বদলি করতে পারেন না। তাকে আপনি বদলি করলেন কোথায়? তার ছেলে, মেয়ে, স্বামী সবাইকে ছেড়ে দিয়ে মেয়েটি চলে গেল রায়গঞ্জ। সেখান থেকে সে কোনোদিন আর ফিরতে পারল না। অন ওয়ে শি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, না কোথাও সরিয়ে দেওয়ার একটা আই চক্রান্ত? ক্যানট সে উনি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, সেটাই আমরা জানি। এর বাইরে আমি কিছু বলবো না। তাহলে এবার আপনি আমাকে বলুন, কটা অফিসারের গার্ডস হবে? সে কি বলবে? না বাবা, আমার দরকার নেই, আমার বউ ছেলে মেয়ে আছে, আমার মেয়েটা অমুক স্কুলে পড়ে, আমার ছেলেটা ওইখানে পড়ে, আমার স্বামী চাকরি করে, তাকে ভাত দেবে কে? বাবা দরকার নেই, যা বলে বলো বাবা, মাথা নিচু করে চলো। এই মাথা নিচু করে চলতে গিয়ে কিন্তু পুলিশের অধঃপতন হয়েছে। আপনি যে কথা বলছেন, যে ব্যবস্থার কথা বলছেন, তার সঙ্গে আমি কোথাও যেন বিখ্যাত ড্রাগ লর্ডস, সবাই আমরা জানি, পাবলো এসকাবারও, তিনিও পুলিশের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতিতে যেতেন। যে সৎ পুলিশ অফিসার, তাকে বদলি করা, তাকে খুন করে দেওয়া বা তাকে সরিয়ে দেওয়া, এবং অন্যান্য পুলিশ অফিসারদের বাধ্য করতেন যে একেবারে বকলেসে বাঁধা তার পোষা কুকুরের মতো যাতে আচরণ আমি করে। আপনাকে বলছি ঋতব্রত, আপনি যার নাম করলেন, সেই মাফিয়া লর্ডের পরিস্থিতি বেঙ্গলে এখনো হয়নি। আমি বলছি আপনাকে, এরা একটুখানি চাপ দিলেই বেন্ড হয়ে যাচ্ছে, আর সামান্য বেন্ড হলেই শিরদাঁড়া নিয়ে নিচ্ছে। আমি তো আপনাকে বললাম, আপনি আমাকে বলুন, 22 জন ডাক্তার সিপির চেম্বারে গেল, দেখতে পাচ্ছে একটা জলজান্ত একটা ব্যাকবোন নিয়ে ঢুকছে, প্রথমেই তো আটকাতে পারতো যে ভাই ওটা কি জিনিস, ওটা নিয়ে কি কাজ আছে, হোয়াট ইজ দি ফাংশন উইথ দ্যাট থিং। একেবারে নিচেই তো আটকে দেওয়ার কথা, হ্যাঁ, নিচে আটকে দেওয়ার কথা। সো ইউ অ্যালাউড, আপনি ফার্স্ট ফ্লোরে সিপির চেম্বার মধ্যে অ্যালাউ করলেন, সিপি ঘরে ঢুকতে অ্যালাউ করলেন, যখন দিচ্ছে তখন অ্যালাউ করলেন, তখন কেন আপনি বলতে পারলেন না রয়্যাল বেঙ্গল টাইগার, তোমার ব্যাকবোন গিফট আমি অ্যালাউ করলাম না, কিপ ইট উইথ ইউ, তোমার সঙ্গে রাখো। আমি এমন কোনো কাজ করিনি যে কাজের জন্য আমি তোমার থেকে একটা ফালতু ব্যাকবোন অ্যাজ গিফট নেব, বলতে পারেনি। তাহলে সিপির যদি ওই দুর্দশা হয়ে থাকে, তাহলে সিপির অধস্তন
অফিসারদের কি দশা হবে? এবার আপনি আমাকে বলুন, আপনি বাড়ির অভিভাবক, আপনি বাড়ির প্রথম এবং শেষ কথা, যদি আপনাকেই কুকড়ে যেতে দেখে আপনার স্ত্রী, আপনার সন্তানরা কি করবে? সেম ইজ দি কেস উইথ পুলিশ ইন বেঙ্গল। তবে হ্যাঁ, এইটুকু বলছি, ওই মাফিয়া লর্ডের যার নামটা করলেন, সে অবস্থায় আমরা এখনও কেউ পৌঁছইনি, সে অবস্থা আমাদের নেই এখনো। অন্তত এইটুকু সুখবর, আমরা ওই অবস্থা এখনো ইয়েস, পৌঁছাইনি। সেই স্টেটে আমরা এখনো পৌঁছইনি। আমি আমার পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে একটা প্রশ্ন করব। অবশ্যই এই প্রশ্নের জন্য যদি আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেটার জন্য ব্যক্তিগতভাবে আমি দায়ী, অবশ্যই চ্যানেল বা কেউ দায়ী নয়। আমি আপনাকে আপনার অভিজ্ঞতা থেকেই বলছি, নির্বাচন কমিশন বাম আমলে কতিপয় সৎ অফিসারদের মধ্যে আপনাকে গণ্য করা হতো এবং ইলেকশন কমিশন আপনাকে দায়িত্বও দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। ঠিক সেরকমই আপনি যে মহিলা আধিকারিকের কথা বললেন, বা আরও অনেক আইপিএস অফিসার, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব দেয় এবং তারা নির্ভীকভাবে সেই দায়িত্ব পালন করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমি আমার সাংবাদিক জীবনে যতগুলো নির্বাচন দেখেছি, এক একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার, তারা যে পদেই থাকুক না কেন, কেউ শীর্ষে, কেউ হয়তো আরও নিচে, তারা তাদের দায়িত্ব পালন করার পর নির্বাচন কমিশন হাত গুটিয়ে নেয় এবং তাদের হয় কম্পালসারি ওয়েটিংয়ে চলে যেতে হয়, অথবা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে তাদের শাস্তি স্বরূপ তাদের পাঠিয়ে দেওয়া হয়। আপনার কোথাও মনে হয় না নির্বাচন কমিশন, যার দায়িত্ব ভারতবর্ষের গণতন্ত্র অধিকার করার, তারা এইটুকু আশ্বস্ত করতে পারে না যে নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করবে তারা পরে ধিক্কৃত হবে, কেউ শাস্তি পাবে, কাউকে বা কোর্টে ছুটতে হবে? আপনি 100-র মধ্যে 1000 ভাগ সত্যি কথাটা বললেন। এটাই সাংবাদিকের কাজ। 2004 সালে যখন ইলেকশন কমিশন, নাসিম জাইদি সাহেব যখন ছিলেন, তো ওই সময়টা যখন আমাকে নদিয়াতে বদলি করা হলো, তখন যে এসপি ছিলেন তাকে ওখান থেকে তার দলদাস বৃত্তির জন্য তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, তার পার্শিয়াল স্ট্যান্ডের জন্য। আমাকে ওখানে নেওয়া হলো। আমি সম্পূর্ণ ইম্পার্শিয়াল ইলেকশন কন্ডাক্ট করলাম এবং আমার টাইমে ইলেকশনে একটা গণ্ডগোল হয়নি, একটা বোমাবাজি, একটা গুলি, খুন, কিচ্ছু হয়নি। একদম মানে নিখুঁত ইলেকশনটা আমি কন্ডাক্ট করলাম। কিন্তু যথারীতি আফটার দি কমপ্লিশন অফ ইলেকশন, বাম শাসককুল তারা মনে করলো যে এই মানুষটা যদি আমাদের এখানে কন্টিনিউ করে তাহলে আমাদের পলিটিক্যাল অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, একে আর বেশি বাড়তে দেওয়া যায় না, কাজেই বেস্ট হচ্ছে একে এখান থেকে সরিয়ে দাও। তো এই যে সরিয়ে দেওয়ার প্রসেসটা, দেখুন নিয়ম হচ্ছে কি, আপনি সঠিক বলেছেন যে ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে যেদিন থেকে ইলেকশন কমিশন পুরো ওই প্রসেস থেকে অফ হয়ে যায়, সেই দিন থেকে কিন্তু ইলেকশন কমিশনকে আপনি আর লায়াবল করতে পারেন না। দ্যাট ইজ দি ডিফেক্ট অফ দি ডেমোক্রেটিক সিস্টেম অফ দি স্টেট। ওটা হচ্ছে শাসকদের কালচারের ডিফেক্ট, শাসকদের পথের ভুল দিশা, এবং এই করেই কিন্তু তারা খারাপ করে। আমি আপনাকে বলছি, আমার জানা অফিসারদের মধ্যে এখন যারা চাকরিরত অবস্থায় আছেন, একজন এডিজি আছেন, তাকে সবাই খ্যাপাতো বীরাপ্পন নামে, তার গোফের জন্য সবাই বলতো বীরাপ্পন, বিখ্যাত। ওর নাম হচ্ছে কে জয়রামন। কে জয়রামন একজন সাউথ ইন্ডিয়ান ছেলে, তামিল ছেলে। আমি ওই রকম স্পিরিটেড আইপিএস অফিসার আমি আজ অবধি দেখিনি। আমি তার সঙ্গে একটি অভিযানে সারা রাত ছিলাম। এবং সেই জয়রামনকে আপনি বিশ্বাস করতে পারবেন না, শিলিগুড়ির একটা ঘটনাতে উনি একজন আইএএস অফিসারকে অ্যারেস্ট করেছিলেন। উনি যখন সিপি ছিলেন তখন হি অ্যারেস্টেড ওয়ান আইএএস অফিসার। দ্যাট ওয়াজ হিজ ফল্ট। অ্যারেস্টটাই কোনো খুঁত, এটাকে কি ফল্ট বলবেন না বলবেন শিরদাঁড়ায় দোষ? না 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 বলছি আপনাকে, বড্ড বেশি শক্ত শিরদাঁড়া বলছি আপনাকে। ফল্ট কেন বলছি? আইএএসটা মনে করলো এটা হচ্ছে ফল্ট। তুমি আইপিএস একজন আইএএসকে অ্যারেস্ট করবে? 24 ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো, উইদিন 24 আওয়ার্স। কিন্তু জুডিশিয়ারি কিন্তু অ্যারেস্টের মধ্যে কোনো ফল্ট লাইন আবিষ্কার করতে পারেনি। 1.5 বছর ছেলেটিকে কম্পালসারি ওয়েটিংয়ে ফেলে রাখা হলো, এবং ওই 1.5 বছর উনি কিন্তু ওই নবান্নে যে
পুরো সিঁড়ি ভেঙে উঠতেন, সিঁড়ি ভেঙে নামতেন, লিফটে কোনোদিন চাপেন? জানি, অসাধারণ তার শারীরিক সক্ষমতা। অসাধারণ। আমি একটি নৈশ অভিযানে আমার সুযোগ হয়েছিল সাংবাদিক হিসেবে তাকে দেখার। তা আপনি সেই জয়রামনের মতো ছেলে পাবেন কোথায়? ও তো আইপিএসের গর্ব। ওকে যদি কেউ বলতো তোমাকে সিট দ্বারা উপহার দেব, তার নাম ভুলিয়ে দিত, একদম বুঝিয়ে দিত যে হোয়াট ইজ হোয়াট। সেরকম মাপের সেই মাত্রার অফিসার আপনি পাবেন কোথায়? কারণ আমাকে পুলিশ কমিশনার হতে হবে, আমাকে ডিজি হতে হবে, আমাকে আরও রিটায়ারমেন্টে পরে আবার একটা বড় শাসালো পোস্ট পেতে হবে। কাজে আমাকে তো কম্প্রোমাইজ করেই চলতে হবে। আমি কেন সিদ্ধাটা সোজা রাখবো? এটা হচ্ছে ফল্ট লাইন। সাংবাদিক হিসেবে, নৈবক্তিক এবং নিরপেক্ষ হিসেবে যদি দেখি, এই যে রাত দখল, ভোট দখল, রাজপথ দখল, আসল কথা তো বুথ দখল। যারা বিরোধী আমাদের রাজ্যে আছে তাদের মধ্যে কংগ্রেস তার দীর্ঘদিনের ঐতিহ্য, কিন্তু মালদা মুর্শিদাবাদের বাইরে তারা কোথায়? বামেরা অনেক কিছু বলেন, অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করার স্বপ্ন দেখাতে পারেন, কিন্তু তারাও কোথায় কোথায়? মীনাক্ষী বা এরকম প্রতিকূল এরকম কয়েকটি মুখ ছাড়া কোথায় সেই মুখ? আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, অনেকে বলেন রাজধর্ম পালনের জন্য, দিল্লির মাসনাত রাখার জন্য এবং বাম কংগ্রেসকে শেষ করার জন্য, তাদের কাছে তৃণমূলের শাসনই অনেক বেশি নিশ্চিন্তের। এই রকম জায়গায় দাঁড়িয়ে কার্যত বিরোধী শূন্য, তার কারণ প্রত্যেকটা বিরোধী তারা মানুষের দরবারে বিরোধিতায় 100তে 0 কম পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পরিবর্তন নেই, এক। দ্বিতীয়, পাটিগণিত বলে একটা কথা হয়। আমি কোনো জাত পাত বা এমন কিছু বলবো না যেখানে আমাদের ভারতীয় সংবিধান এবং আমাদের ভারতবর্ষ সবার জন্য, কিন্তু একটা কথা মানতে হবে তো যে এমন কিছু পাটিগণিতের অঙ্ক আছে, সেটা 17% হতে পারে, সেটা 18 হতে পারে, 23 হতে পারে, 27 হতে পারে। সেই জায়গা এবং তার সঙ্গে কিঞ্চিত বেনিফিশিয়ারি অর্থাৎ যারা উপভোগ করছে এই রাজ, তাদের যদি আমরা নিয়ে আসি, তাহলে কোনোভাবেই তো কোনো পরিবর্তনের জায়গা নেই। সেখানে কিসের বিরোধিতা? এই প্রশ্ন যেটা আপনি করেছেন, এটা হচ্ছে আপনার অধিকাংশ বাঙালির মনের কথাটা আপনি কিন্তু অকপটে বললেন, অকপটে একদম, এবং খুল্লা বললেন, সঠিক বলেছেন। আমি আপনাকে উত্তর দিচ্ছি। দেখুন, ইউপি, বিহার, রাজস্থান, এইসব জায়গাতে না আজও ভোট হয় জাতপাতের ভিত্তিতে। আমাদের বেঙ্গলে কিন্তু জাতপাতের ভিত্তিতে ভোট হয় না, স্বাধীনতার পর থেকেই হয় না। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে শাসক দল একটি বিশেষ সম্প্রদায়ের ফুল ভোটটা পায় অ্যাপিজমেন্ট পলিসির জন্য। অ্যাপিজ শব্দের যা বাংলা মানে আপনি বুঝে নেবেন, তোষণ করছে নির্দিষ্ট একটা কারণে, এবং সেই কমিউনিটির মানুষজন তারা কিন্তু কখনো শাসক দল ছাড়া অন্য কোনো দলকে ভোট দেয় না। তাহলে সেই কমিউনিটির সংখ্যা যদি 100-র মধ্যে 30 জন হয়, তাহলে আপনি চিন্তা করে দেখুন, বিরোধী দল যখন ইলেকশনটা ফাইট করছে, তারা তো 70-এ পরীক্ষা দিচ্ছে, আর শাসক পরীক্ষা দিচ্ছে 30 বুক পকেটে নিয়ে। 30টা বুক পকেটে নিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন। আর সব সময় মনে রাখবেন, আমি আপনাকে বলছি যে কথাটা আপনারা বারবার বলছেন, বিশ্বাস করুন, ডিফারেন্সটা তৈরি করে দেয় কিন্তু পুলিশ। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি। আমি যখন নদিয়ার এসপি হয়ে গেলাম, তখন আমাকে অপোজিশনের লোকজন বলল যে স্যার, আপনি কি করতে পারবেন? আমাদের এখানে তো বুথ দখল হয়, আমাদের এখানে বোমবাজি হয়, আমাদের এখানে বাইরে থেকে লোক এসে আমাদের মেরে তাড়িয়ে দেয়, সকাল 8টায় আমরা ওখান থেকে বুথ ছাড়া হয়ে যাই। আপনার কি ক্ষমতা আছে? আপনি আমাদের কি করতে পারবেন? তারপর একটা উদাহরণ দিল আমাকে, চিন্তা করে দেখুন, তখন ছিল ওই নবদ্বীপ লোকসভা কেন্দ্র ছিল। ওই নবদ্বীপের আন্ডারে সব আপনার এই শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী সবগুলো ছিল। বলল স্যার, শুধু দেখুন 4 জায়গায় আমাদের এমএলএ, রানাঘাটে আমাদের এমএলএ, কৃষ্ণনগরে আমাদের এমএলএ, শান্তিপুরে আমাদের এমএলএ, নবদ্বীপে আমাদের এমএলএ,
কিন্তু সব জায়গায় আমাদের মার্জিন হচ্ছে 4,000, 5,000, 3,000। কায়দাটা দেখুন, একদম শাসক দলের ক্রাফটসম্যানশিপ দেখুন। আমি বামের কথাই বলছি, এটা হচ্ছে বামের জাদুকরি ছিল, অ্যালাউ করেছে 4 থেকে 5টা অপোজিশনাল লিডারকে এমএলএ বানিয়েছে, সেখানে তারা হেরে গেছে। মার্জিন কত? 2,000, 2,500, 3,000, 4,000। চাকদাতে শাসক দল জিতছে, শাসক দলের সঙ্গে অপোজিশনের মার্জিন থাকছে 69,000। ইউ নাও কন্ট্রাস্ট। আপনি 5 জায়গাতে যদি 5,000 করে মার্জিন দিয়ে 25,000 মার্জিনে যদি আপনি এগিয়ে থাকেন, তাহলে একটা পয়েন্টে সাইন্টিফিক রিগিং করে, জাগলারি করে যদি 69,000 মার্জিন বাড়াতে পারেন, আপনার দরকার কি সব জায়গায় রিগিং করার? ক্রাফটসম্যানশিপ, জাদু। এই জাদু চলে বেঙ্গলে, এই জাদু অন্য জায়গায় চলে না। এটা কি পুলিশ ছাড়া চলতে পারে? কোনোদিন চলতে পারে না। আমাকে যখন বললো যে স্যার এই অবস্থা আছে, আমি বললাম ঠিক আছে, দেখুন, ইউ সি মাই জাদু, হোয়াট পুলিশ ক্যান ডু। তখন ওইখানে বললো যে স্যার একটা ছেলে আছে, সেই ছেলেটা পুরো সন্ত্রাসের নায়ক, ও যা সন্ত্রাস করবে ওই সকাল থেকে না, একদম আগের রাত থেকে থান পাঠিয়ে দেয় বাড়িতে বাড়িতে। ওই ভোট হয় না, চাকদা, কল্যাণী, হরিণঘাটায় কোনো ভোট হয় না। আমি বললাম ভোট হবে, ভোট আপনারা দিতে যাবেন, আমি কাউকে ম্যানিপুলেট করতে বলবো না, আমার পুলিশ কাজ করবে। বিশ্বাস করবেন না, আমি নাম করে বলছি আপনাকে, অলোকেশ দাস এমপি জিতেছিল। অলোকেশ দাসের আমি যাওয়ার আগে মার্জিন ছিল 1,08,000 ভোটে জিততেন। আমি যেবার এসপি হয়ে গেলাম, সেবার অলোকেশ দাসের মার্জিন ছিল 8,000। উনি 1,00,000 ভোট কম পেয়েছিলেন, কিন্তু জিতেছিলেন মানুষের ভোটে। জিতেছিলেন, আমি তো অস্বীকার করছি না, কিন্তু ওনার মার্জিনটা ড্রাস্টিক্যালি 1,08,000 থেকে 8,000-এ নেমে এসেছিল। তাহলে সিপিএম একসময় এতটা জানতো, এখন কেন টিএমসির সঙ্গে পেরে উঠছে না? পুলিশ, সেম পুলিশ, পুলিশ মেক্স দ্য ডিফারেন্স। পুলিশ, আপনি অপোজিশন লিডার, আপনার নামে 15টা মামলা দিয়ে দেবে, 15টা ফলস কেস আপনার নামে করে দেবে, আপনি কোর্টে ছুটে ছুটে বেড়াবেন, আপনার পয়সা ধ্বংস হবে, আপনি কখন সাংগঠনিক কাজে মন দেবেন? যত ছোট বড় মাঝারি শিক্ষাদলী নেতা আছে সবার নামে 5টা 7টা করে মামলা দিয়ে দেবে, কী করে তারা সংগঠন করবে? পুলিশের নিরপেক্ষ রোল বেঙ্গলে নেই। পুলিশে আমি তো গর্ব করে বলছি যে আমি যখন নদিয়া এসপি ছিলাম, আই ডিড ইট। আমি তো আপনাকে, আমার সাহস আছে, আমি নাম করে দিলাম, নাম করে বলে দিলাম, মার্জিন কত সেটাও বলে দিলাম। তাতে বামেরা রাগুক কি ডানেরা রাগুক, আমার কাজ করা, আমার বয়ে গেল, কি যায় আসে আমার? আমি কারোরটা খাইও না, কারোরটা পড়িও না, কিন্তু আই ডিড মাই জব। আর সেই জবের পুরস্কার এবং মাসুল স্বরূপ ইলেকশনের শেষে যখন বাম শাসক দল বুঝলো যে এই এসপি থাকলে আমাদের শ্রীবৃদ্ধি হবে না, চলো। আমিও বলতাম যে আমার 3টে সুটকেস বাঁধা আছে, যেদিন বলবেন সেদিন দুপুরেই চলে যাবো, অসুবিধা কিচ্ছু নেই। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিচ্ছু না। আমি এবার সরাসরি আপনাকে প্রশ্ন করছি, 2026-এ তাহলে এই একই পুলিশ থাকবে, এই একই পাটিগণিত থাকবে, তাহলে এত রাত দখল, ভোট দখল, বাঙালি জিতে হবেটা? যে সময়ের কাহিনী বলছি সেই সময়টা ওরা কেউ দেখেনি। সেই সময়টা হচ্ছে জরুরি অবস্থা, 1975 সালের 26শে জুন। সেই সময় বরুণ সেনগুপ্ত, আনন্দবাজারের খুব নামকরা সাংবাদিক, তাকে অ্যারেস্ট করা হলো। গৌরকিশোর ঘোষ, তাকে অ্যারেস্ট করা হলো। কমল ভট্টাচার্য, যুগান্তরে, তাকে অ্যারেস্ট করা হলো। 3 সাংবাদিককে সিদ্ধার্থ রায় পুলিশ কিন্তু অ্যারেস্ট করলো। 2.5 বছর 3 বছর করে সবাই জেলে ছিলেন। এবার দেখুন, জরুরি অবস্থা ইন্দিরা গান্ধী যখন চালু করলেন, আমি মনে করি এটা ইন্দিরা গান্ধীর জীবনে এবং কংগ্রেস রাজনৈতিক দলের জীবনে একটা ব্ল্যাক চ্যাপ্টার। কুলদীপ নায়ারের মতো সাংবাদিক, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। জর্জ ফার্নান্ডেজের মতো পলিটিক্যাল নেতা, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। বেঙ্গলে একমাত্র পলিটিক্যাল লিডারের মধ্যে অ্যারেস্ট হয়েছিলেন জ্যোতির্ময় বসু, এমপি ডায়মন্ড হারবার, আর কেউ অ্যারেস্ট হননি, আর সব আত্মগোপন করেছিল।
সেই সময় আমার এখনও পরিষ্কার মনে আছে, তখন আপনার জন্ম হয়নি, আমি যে সময় কথা বলছি 1977 সাল। তখন ইন্দিরা গান্ধীকে বলা হতো এশিয়ার মুক্তিসূর্য। প্রিয়দাস মুন্সি, সুব্রত মুখার্জি এরা বলতো এশিয়ার মুক্তিসূর্য। সেই এশিয়ার মুক্তিসূর্য করলেন কি, তাকে তার দপ্তর, তার দল, তারা সবাই বোঝালো। তারা বলল ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া। ভারতবর্ষ আর ইন্দিরা হচ্ছে সমার্থক, কোনো তফাৎ নেই। বলল আপনি যা তাই ইন্ডিয়া, ইন্ডিয়াই হচ্ছে ইন্দিরা। সাইকোফেন্সি স্থাবকতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে সেই সময় কংগ্রেস দল এবং পলিটিক্যাল কালচারটা। আমার এখনও মনে আছে, স্পষ্ট মনে আছে আমার। তখন বাম যারা সিপিএম, যারা জ্যোতিবাবু হেরে গেলেন বরানগরে, সিপিআইয়ের কাছে হেরে গেলেন। হেরে গিয়ে উনি বুঝলেন যে এখানে জিততে পারবো না, আর এখানে বামেদের শক্তি এমন করে ক্রাশ করা হয়েছে, এখানে আর কিচ্ছু করা যাবে না। তখন তারা প্রফুল্ল সেন, যে প্রফুল্ল সেন অতুল্য ঘোষের নামটা ভাঙিয়ে স্ক্যান্ডাল করে বামেরা রাজনীতি করত, সেই প্রফুল্ল সেনের পায়ে গিয়ে পড়তে হলো বামপন্থীদের। প্রফুল্লতা বাঁচান। সেই প্রফুল্ল সেন জয়প্রকাশ নারায়ণকে নিয়ে এলো। বিশ্বাস করবেন না, আমি বলছি উত্তর ভারতে 350টা এমপির আসন আছে, 350টা, 350। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে 1977 সালে যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, ইন্দিরা গান্ধীর কংগ্রেস একটা আসন পায়নি। নট এ সিঙ্গল সিট ওয়াজ ওয়ান বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন সব। 350টা আসনই পেয়েছিল বিরোধী দল। এবং আমাদের বেঙ্গলেও কিন্তু বুথে এজেন্ট দেওয়ার জায়গা ছিল না, কিন্তু সব কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়ের দলবল হেরে ভূত হয়ে গিয়েছিল। মানুষ যখন জাগে, সুনামি যখন আসে, তখন কোনো বোল্ডার মানে না, কোনো বালির বাদ দিয়ে সুনামি আটকানো যায় না। এর বেশি আজকে আমি আর বলবো না। এজেন্ট দেওয়ার দরকার নেই, কোনো ক্যান্ডিডেটের নাম দরকার নেই, একদম বেনামে সবাই দাঁড়িয়ে যাচ্ছে। সবাই একটা জায়গায় মনে করছে যাকে কম্পিটেন্ট তাকে ভোট দিতে হবে, তাকে ভোট দিয়ে দিচ্ছে। সেই পরিস্থিতি কিন্তু বেঙ্গলে তৈরি হয়েছিল 1977 সালে। আবার যদি সেই সিনের রেপ্লিকেট করে, আমি অবাক হব না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এত দুর্নীতির অভিযোগ, তাহলে কোথাও তো কিছু একটা ফাটল ধরতে শুরু করেছে। আপনি আমাকে বলুন যে শিক্ষামন্ত্রী একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ আচার্য ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, তারা তো আজ অবধি বেলে বেরিয়ে আসতে পারেননি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় তো গেছেন। তার মানে কি? তার মানে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ছিল। তাই তো হাইকোর্ট, সুপ্রিম কোনো জায়গা থেকে আপনি বেল পাচ্ছেন না। এবার আপনি আমাকে বলুন যে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় এত দুর্নীতি আমরা কখনো 2024-এর আগে শুনতে পেয়েছি? কোনদিন জানতে পেরেছেন? আপনি তো কতদিন ধরে সাংবাদিকতা করছেন। সিস্টেমটাকে আপনি ওই জায়গায় যেতে দিয়েছেন কেন? এটা হচ্ছে সিস্টেমিক ফেলিওর। কাঠগড়ায় কাকে দাঁড় করাবে? কাঠগড়ায় আমি সবাইকে দাঁড় করাবো। যদি শিক্ষামন্ত্রী নিজে ডাইরেক্ট দুর্নীতি না করে যদি শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষেত্রে কেন হবে না? যদি রেশন মন্ত্রীর ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমরা কেন বলবো না যে আপনি বেটার স্টেপ ডাউন করুন? ইউ স্টেপ ডাউন। আপনি কাউকে দায়িত্ব দিন যে আমি পারছি না, আমি এতগুলো দায়িত্ব নিয়ে পারছি না। করছেন না তো? কেন করছেন না? কেন শুনতে হচ্ছে আপনার মেডিকেল দপ্তরে এত দুর্নীতি? কি শোনেনি আজকে বাঙালি মেডিকেল দপ্তর নিয়ে? আরজিকরের মতো মেডিকেল কলেজে প্রিন্সিপাল জেলে, ভূভারতে কেউ কখনো শুনেছে? 141 বছরের পুরনো একটা মেডিকেল কলেজ। এগুলো হচ্ছে পরিচালন ব্যবস্থার ত্রুটি, ডিফেক্ট। সেটা আপনাকে আমি একটা ঘটনা বলি, তখনও আপনাকে বলবো, তখনও কিন্তু মনে রাখবেন আপনার জন্ম হয়নি। ওদের তো ছেড়েই দিলাম, বাদের খাতায় রেখে দিলাম।
সিদ্ধার্থ শঙ্কর রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি, বার অ্যাট ল, হাইকোর্টের নামকরা ব্যারিস্টার, ইন্দিরা গান্ধী ক্লোজ ফ্রেন্ড, ইন্দিরা গান্ধীকে নাম ধরে ডাকতেন। সেই মানুষটির রাজত্বে শোনা গেল একটা ভুসি কেলেঙ্কারি, পশু খাদ্য কেলেঙ্কারি। উনি কি করলেন? সঙ্গে সঙ্গে একজন রিটায়ার্ড জাস্টিস ওয়াংচু তাকে বসিয়ে দিলেন। বললেন যে মিস্টার ওয়াংচু, আপনি কাল থেকে তদন্ত শুরু করবেন, যার নামে অপরাধ পাবেন তাকে আমি বরখাস্ত করব। সিদ্ধার্থ রায় মন্ত্রিসভার দুজন ক্যাবিনেট মন্ত্রী বরখাস্ত হয়েছিলেন, তারা দুজনেই মৃত। তাদের নাম আজকে আমি করে তাদের সম্মানহানি করব না। তাহলে ওয়াংচু কমিশন যদি সিদ্ধার্থ রায় বসাতে পারেন 1977 সালের আগে, তাহলে আপনি কেন একজন সিটিং জাস্টিসকে দিয়ে মেডিকেল দুর্নীতি তদন্ত করতে পারলেন না? কোথায় আটকাচ্ছিল? কেন আটকাচ্ছিল? যার নামে এত দুর্নীতি, তাকে সে নিজের থেকে যখন রেজিগনেশন দাখিল করলো, তাকে আপনি বললেন যে না, ওর বড় কষ্ট হচ্ছে, আপনাকে আমি ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল করে দিলাম। ওয়াই? কিসের জন্য? এইটা হয় না, দ্বিচারিতা। খুব সুন্দর বলেছেন। এর পরের প্রশ্নের জন্য আমি আপামর বাঙালির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকের খুব খারাপ লাগবে এই প্রশ্ন, কিন্তু আমাকে নিরপেক্ষ নৈবক্তিকভাবে প্রশ্ন করতে গেলে এই প্রশ্নটা করতেই হবে। আমাদের রাজ্যে বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু এবং পরবর্তী অন্যান্য মুখ্যমন্ত্রী, আমি কারোর নাম বলবো না, তার কারণ কাউকে অপমান করতে চাই না, এটা কি একটা ক্লাসের তফাৎ? দেখুন, এইটা যদি আপনি বলেন তাহলে আপনি কিন্তু মানুষকে ছোট করবেন। ব্যারিস্টার হলেই তার দুটো শিং গজায় না, আর বড় পণ্ডিত হলেই তার তিনটে শিং গজায় না। ইট ডিপেন্ডস অন দি পার্সোনালিটি। আমাদের লাল বাহাদুর শাস্ত্রী আর পণ্ডিত নেহেরুর মধ্যে তফাৎ কি জানেন? পণ্ডিত নেহেরু পড়াশোনা করেছেন কেমব্রিজে, হ্যারোতে, আর লাল বাহাদুর শাস্ত্রী দেশীয় একজন শাস্ত্রজ্ঞ মানুষ। শাস্ত্রী তার উপাধি, আসল নাম শ্রীবাস্তব। ধুতি পাঞ্জাবি ছাড়া কোনোদিন কোনো স্যুট প্যান্ট পরেননি। তাহলে সেই মানুষটা সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। ব্যক্তিত্ব, তাকে বলে ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ওই পার্সোনালিটি কোনো শিক্ষা দিয়ে হয় না, পার্সোনালিটির জন্য কোনো ডিগ্রি লাগে না। পার্সোনালিটি হচ্ছে ইনবর্ন, ওটা সহজাত ব্যাপার। আপনি ওইটা যদি আপনার থাকে, আপনাকে সবাই ভালোবাসবে। ওইটা না থাকলে কেউ আপনাকে ভালোবাসবে না। সে আপনি মুখ্যমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন আর বড় লাঠি হন। ভেরি ক্লিয়ার। তাহলে কি প্রশাসনিক ব্যবস্থা চালাতে গেলে ব্যক্তিত্বটা খুব গুরুত্বপূর্ণ? ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। ব্যক্তি আর ব্যক্তিত্ব। ছোট বড়, উচ্চ নিচ, আত্মীয় স্বজন। আপনি বলছেন তাহলে সেই রকম ব্যক্তিত্ব সম্পন্ন নগরপাল যদি সিপি, কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশের চেয়ারে গদিতে থাকতেন, তাহলে শিরদাঁড়াটা নিতেন না? কোনোদিন নিতেন না। নেভার, নেভার। উনি এই ঘটনার আগে উনি বলেছেন যে আমি বিশ্বমানের তদন্ত করেছি। The same thing was echoed by the chief minister. The same thing was echoed by the spokesperson, কিষাম ঘোষ। তিনি একই কথা বলেছিলেন যে বিশ্বমানের তদন্ত। তাহলে বিশ্বমানের তদন্ত যদি আমি করি, কেন শিরদাঁড়া গিফট নেব? আমি তো বলতে পারতাম। কিন্তু সিবিআই তো এখনো পর্যন্ত অন্য কিছু বার করতে দ্যাট পারলো ইজ এ না। ডিফারেন্ট স্টোরি, ওটা অন্য ইস্যু। আপনি ওই ইস্যুতে আসুন, আমি কেন নেব? সিবিআইকে তো গিফট দেয়নি, গিফটটা দিয়েছে তো নগরপালকে। তো নগরপাল ইজ আনসারেবল, নট সিবিআই। কেন বলতে পারলো না যে আমি বেস্ট তদন্ত করেছি, ওর পর তদন্ত হয় না, আমি সরি, তুমি আমার সঙ্গে ডিফার করতে পারো, আমি তোমার শিরদাঁড়াটাকে নিলাম না, ইনকার করছি, অস্বীকার করছি, নেব না। পঙ্কজবাবু, আপনার কি কোথাও মনে হয় ভারত সরকার এখন পশ্চিমবঙ্গ সরকারের পাশে দাঁড়িয়েছে আরজিকর ইস্যুতে? তার কারণ শেখ হাসিনাকে মানুষ যখন দেখছে ভোটে নয়,
মানুষ হেঁটে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। আমাদের এশিয়ার বিভিন্ন জায়গায় শাসকের বুকে ত্রাস লেগে গেছে যে মানুষ যদি গণতন্ত্রে মনে করে ভোটে আমি আমার রায় দীর্ঘদিন ধরে দিতে পারছি না, তাহলে আমরা এইভাবে বিপ্লব করব। আর সেই জন্য সব শাসক এক হয়েছে এবং ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে শ্রেণী স্বার্থ বজায় রাখতে আসলে সাহায্য করছে। আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিন, কাউন্টার প্রশ্ন আমি আপনাকে করছি, যে সেটা হচ্ছে অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এই তিনজনের যে অ্যান্টি শাসক যে টাইরেড, সেটা কি মেকি না জেনুইন? আগে এটা আমাকে বলুন। ইফ ইট ইজ জেনুইন, তাহলে তাদের সেই সেন্টিমেন্টটাকে দিল্লি কি সম্মান দিয়েছে? দিল্লির প্রাইম মিনিস্টার এবং দিল্লির হোম মিনিস্টার তারা কি আরজিকর কাণ্ড নিয়ে একটা প্রতিবাদ করেছেন? সিঙ্গল প্রতিবাদ? আগে এই কথা জবাব আমাকে দিন। না, তাহলে আমি তো শুনিনি। তাহলে তাহলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, তারা যে নিরবচ্ছিন্ন ফাইটটা করছেন, যে জিহাদ ঘোষণা করেছেন, তাহলে সেই জিহাদটা মূল্যহীন। কারণ তাদের অল ইন্ডিয়া পার্টি তাদের সেই ব্যাপারে কিন্তু আশ্রয় দেয়নি, প্রশ্রয় দেয়নি। দে ডিড নট গেট এনি সাপোর্ট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অর দ্য হোম মিনিস্টার। জগৎ প্রকাশ নাড্ডা, যিনি অল ইন্ডিয়া পার্টি চিফ অ্যান্ড হেলথ সেন্ট্রাল হেলথ মিনিস্টার, তিনি নাম কবাস্তে একবার কি দুবার একটু মৃদু প্রতিবাদ করেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী মৃদু প্রতিবাদ করেছে, কেউ আসেনি এখানে। এখানে একমাত্র অধীর চৌধুরী ছাড়া ধারাবাহিকভাবে কেউ প্রতিবাদ করেনি। বামপন্থী দলেরা করেছে, বামপন্থী দল কিন্তু দিল্লির শাসনে নেই। তাহলে ওখানে সেই একই কথা নিন্দুকরা বলে যে সংখ্যা ইজ এ ফ্যাক্টর। 29 বলে একটা নাকি নাম্বার আছে, জানি না 29 নাম্বারটা কোথা থেকে কি এলো, সবাই জানে, আমি জানি না। 29 নাম্বারটা একটা কিন্তু বিরাট ব্যাপার হয়ে গেছে। 29ই ধাক্কা খাচ্ছে সবাই। কেন্দ্রীয় শাসক দলও ধাক্কা খাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভাও ধাক্কা খাচ্ছে 29-এ। 29-এ গেরোতে কি আছে একমাত্র তারাই বলতে পারবে। আমি ক্ষুদ্র মানুষ, আমার আর এতদূর বুদ্ধি ফুদ্ধি যায় না। শাসকের বিরুদ্ধে কথা বললে আইনজীবী থেকে শুরু করে অ্যাজিটেটর অর্থাৎ যারা আন্দোলনকারী অথবা এমনকি সাংবাদিক, তাহলে কেউই তো বাদ যাবে না। মহাভারতের যুদ্ধটা আমাদের হয়েছিল ওই হস্তিনাপুরে, কুরুক্ষেত্রে, হরিয়ানার কাছে 4000 বছর আগে। সেই সময় থেকে একটা কথা চালু আছে, রণে আর প্রেমে কোনো নীতি নেই, ছলে বলে কৌশলে যেভাবে পারো শত্রু নিধন করো। এবার আপনি আমাকে বলুন যে দ্রোণাচার্য, তিনি সবার শিক্ষক, অর্জুন, দুঃশাসন, দুর্যোধন, ভীম সবার শিক্ষক, তিনি অবদ্ধ, তাকে মারা যায় না। তিনি হাতের থেকে অস্ত্র না ফেলে দিলে তাকে মারা যায় না। অর্জুনও পারবে না, কৃষ্ণও পারবে না। কৃষ্ণ জানতেন যে ওকে মারতে গেলে কূটকৌশলের আশ্রয় নিতে হবে। ওখানে ওনার ছেলের নাম হচ্ছে অশ্বত্থামা। এবার দ্রোণাচার্যের কাছে গিয়ে তারস্বরে বলছে, অশ্বত্থামা হত, আস্তে আস্তে বলছি, খুব আস্তে, ইতি গজ, মানে অশ্বত্থামা নামের একটা হাতি মারা গেছে। আর দ্রোণাচার্যের কান অবধি পৌঁছলো, অশ্বত্থামা হত। দ্রোণাচার্য নিস্তেজ, দেনান্তার দ্রোণাচার্যকে মেরে ফেলে দেওয়া হলো। সো দেয়ার ইজ নো পলিসি ইন রন অ্যান্ড প্রেম সিন্স দ্য ডেজ অফ মহাভারত। আজকের এটাও তো একটা মহাভারতের যুদ্ধ, এখানেও কোনো নীতি নেই। এখানে মারি ওরি পারি যে কৌশলে, ওরি মানে শত্রু, মারি ওরি পারি যে কৌশলে। দেখা গেলো ঋতব্রত খুব ভালো ছেলে, সচ্চরিত্র ছেলে, তার কোনো ইমেজটা একদম সাফসুতরা, তার নামে যদি একটা নারী ঘটিত কলঙ্ক দিয়ে দেওয়া যায় তাহলে ও নিস্তেজ হয়ে যাবে, সেটুকুই শাসক পক্ষের লাভ। আই হ্যাভ গিভেন ইউ মাই আনসার। আপনার কথা শুনে একটা জিনিস আমার বারবার করে মনে হচ্ছে, এই সময়ে দাঁড়িয়ে তাহলে যাদের আমরা বিদ্বজন ভাবি, একটা সময় এটা তো আমরা অস্বীকার করব না, শঙ্খ ঘোষের মতো মানুষ তিনি বামেদেরও বিরুদ্ধে সরব হয়েছিলেন। পরবর্তীকালে তিনি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছেন বলে তিনি এই সময়টাকেও, এই সময়ের শাসককেও কটাক্ষ করতে ছাড়েননি।
কিন্তু এখন সেই ধরনের সত্য দ্রষ্টা বিদ্বজনেরা নেই। যারা আছেন তারা মাসোহারা বা বিভিন্ন কমিটিতে আছেন বা পুরস্কারের কারণে তারা, আমরা তাদের দেখতে পাই না, মুখ খুলতে পারি দেখি না। অথচ বাঙালি তো যুগে যুগে বিদ্বজনের মুখের দিকেই তাকিয়ে থাকতো। তাহলে কি এখনের সময়টা বিদ্বজনহীন, নাকি নতুন বিদ্বজন আসছে? উনি শঙ্খবাবু ছিলেন একজন রেয়ার মাপের ব্যক্তিত্ব। ওই রকম বুদ্ধিজীবী এবং ওই রকম ব্যক্তিত্ব বাংলায় খুব বিরল। আর এখন যাদের দেখছেন তারা ভাতাজীবী, চটিজীবী। তাদের তো কিছু পেতে হবে, কিছু দাও কিছু নাও, দেওয়ানোর সম্পর্ক। ওনার কোনো দেওয়ানোর সম্পর্ক ছিল না। ন্যাচারালি আমরা যাদেরকে সকল বুদ্ধিজীবী বলি তারা অ্যাটল বুদ্ধিজীবী না। একজন চাষিও বুদ্ধিজীবী হতে পারে যদি সত্যিকারে সে বুদ্ধির অ্যাপ্লাই ঠিক মতো করে। আর একজন বুদ্ধিজীবী একদম অধঃপথে চলে যেতে পারে যদি সেটা বুদ্ধির অপপ্রয়োগ করে। আই হোপ দিস আনসার ইজ এনাফ ফর ইউর কোয়ারি। আমি আপনাকে প্রশ্ন করি, যদি ময়না তদন্ত রিপোর্ট, সেই রিপোর্টটাই যদি ভুল থাকে, যদি সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, এবং আপনি আমার থেকে অনেক ভালো জানেন রক্ত তো আর জল নয় যে আমি মুছে ফেলে দিলাম মানে মুছে গেল, তার ওপর আমাকে রাসায়নিক পদার্থ দিতে হবে তা মুছতে গেলে, এবং রাসায়নিক পদার্থ এবং রক্ত যাতে 3D আমার যে এক্সরে যন্ত্র তাতে না ধরা পড়ে, দরকার হলে দেওয়াল ভেঙে সিলিকা বার করে মাটিতেও ঘষে দিতে হবে যাতে এক্সরে যন্ত্রের মধ্যেও বিভ্রাট আসতে পারে, মানে সে ধরতে না পারে। এত কিছু করে প্রমাণ সমস্ত লোপাট করার পরেও ব্যোমকেশ থেকে শার্লক হোমস থেকে ফেলুদা একটা কথায় বিশ্বাস করত, অপরাধী কোনো না কোনো সূত্র ফেলে যায়। আপনি কি নিশ্চিত সব ক্ষেত্রে অপরাধী একটা না একটা সূত্র ফেলেই যাবে? আপনি আপনার কোয়ারির উত্তর নিজেই দিয়ে দিয়েছেন, অ্যান্ড ইউ হ্যাভ গিভেন দি রাইট আনসার। এর থেকে অপরাধী পরিত্রাণ নেই, এইটুকু শুধু বলে দিলাম। তার মানে আশার আলো আছে? একদম নিঃসন্দেহ থাকুন, একদম নিঃসন্দেহ থাকুন। ইট উইল টেক টাইম, বাট ইট উইল পরিষ্কার। পঙ্কজবাবু, আমি আপনাকে একদম সরাসরি প্রশ্ন করছি, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা তো আমরা আগেও দেখেছি, বাম আমলেও ঘটেছে, নিশ্চয়ই অন্য আমলেও ঘটেছে। সাধারণ ক্ষেত্রে ধর্ষণের পর খুন করে দেওয়া, অর্থাৎ প্রমাণ লোপাট করা, এবং ধর্ষণের পর যে ধর্ষক সেই অপরাধী জানে প্রমাণ যদি বেঁচে থাকে তাহলে তার ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এই আতঙ্কে অনেক সময় সে খুন করে ফেলে, অনেক সময় সে পিশাচ তার পৈশাচিক আনন্দেও করতে পারে। এই আরজি করের ঘটনা আর সব ঘটনার থেকে আলাদা হলো কেন আপনার চোখে, সমাজের চোখে? আরজি করের ঘটনাটা আলাদা হয়েছে এই কারণের জন্য যে আরজি কর কাণ্ডটা যে অকুস্থল, যেটাকে আমরা প্লেস অফ অকারেন্স বলি, সেই জায়গাটা হচ্ছে একটা ফর্টিফাইড সেমিনার কক্ষ। সেই সেমিনার কক্ষে কিন্তু রামশ্যাম, যদুমধু, রহিমের প্রবেশাধিকার নেই। তাহলে ওখানে শুধু তাদের প্রবেশাধিকার আছে, অ্যাক্সেস আছে যারা ভেরি ক্লোজ অ্যান্ড ইন্টিমেট। তাহলে ক্লোজ অ্যান্ড ইন্টিমেট লোকেরা যদি একটা অপরাধ সংগঠিত করে, সেটা শুধু ব্রিচ অফ ট্রাস্ট না, সব কিছু ব্রিচ হয়ে গেছে, সব কিছু ফাটল ধরিয়ে দিয়েছে, বিশ্বাস আর নাই সেখানে, এবং সমাজ ব্যবস্থা নড়ে গেছে, একদম পুরো নড়ে গেছে একদম। আপনি খেয়াল করে দেখুন যে আপনি বললেন কোনো আমলে কোনো মেডিকেল কলেজের মধ্যে একটি ছাত্রী ধর্ষিত হয়ে খুন হননি, কোনো আমলেই হয়নি। এবং আগে যত ঘটনা ঘটেছে তার ইংলিশে আমরা বলি ফল আউট, বাংলায় ফল আউটে মানে হচ্ছে মানে তার অভিঘাতটা, তার যে ফল আউটটা, সেই ফল আউট কোনোদিন এত তীব্র দেখেছেন? তীব্র থেকে তীব্রতর হচ্ছে ডে আফটার ডে, কোনো রেমিশন নেই, বাড়ছে, অভিঘাতটা বাড়ছে দিনের পর দিন। তার থেকেই বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর ঘটনা বাঙালি জীবনে ঘটে গেছে। যখন রাজপথে মায়েরা, বোনেরা, বাড়ির মেয়েরা, ছাত্রীরা, কর্মরতা মহিলারা রাজপথে যখন অচেনা স্লোগানে কথা বলে, তখন শাসক, পুলিশ, আপনি আগেই বলেছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে
তাদেরই কি সবচেয়ে বড় ভয় পাচ্ছে? আপনি জিনিসটা বুঝতে পারছেন না, ভয় পাচ্ছে না, কি করবে ঠিক করতে পারছে না। যেমন ধরুন আপনি যারা রাত দখল করছে তারা সংখ্যায় কত সেটাই পুলিশ জানে না। আপনি যদি আজকে ভবানীপুরে কোথাও একটা যদি হাজরাতে পথসভা করেন, বা ফ্রি স্কুল স্ট্রিটে যদি একটা পথসভা করেন, বা নিউ মার্কেটের সামনে যদি একটা পথসভা করেন, আপনাকে পুলিশকে অ্যাপ্লাই করতে হবে, পুলিশের পারমিশন নিতে হবে। পুলিশ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কত লোক থাকবে, কটার থেকে কটায় করবেন। এই তো জানেই না কারা করছে, এজ গ্রুপ কত। একটা মিটিং হলে আমরা আগে জিজ্ঞেস করতাম যে ভাই তোমার কত লোক আসবে, কোন এজ গ্রুপের লোক থাকবে, ছেলে কত, মেয়ে কত, বয়স্ক লোক কত, এন্ট্রি কোনটা, এক্সিট কোনটা, এই সব কোয়েরি থাকতো আমাদের। সে করেই তো আমরা জানতে পারতাম যে হোয়াট ইজ হোয়াট। জানার কোনো স্কোপ নেই তো। হঠাৎ করে যদি আপনি দেখছেন যে সেই শ্যামবাজার থেকে সিটি অবধি 1 লক্ষ লোক দাঁড়িয়ে গেছে, শাসকের তো আইডিয়ার মধ্যেই নেই, জানেই না কারা অর্গানাইজ করছে। এইটা হয়ে গেছে শাসকের পক্ষে একদম সেই যাকে বলে মানে তারপরে আমরা সাংবাদিক অবস্থায় যখন পুলিশদের কাছে যেতাম যে আজকে ব্রিগেডে কত লোক হলো, আমার মনে হয়েছে সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে আমরা বাস গুনতাম যে কটা বাস এসছে, একটা বাসে কতজন লোক ধরতে পারে, সেই অনুযায়ী বাসের লোক, এবং খবর নিতাম শিয়ালদা, খবর নিতাম হাওড়া, খবর নিতাম অন্যান্য জায়গা থেকে। আপনি বলছেন সেই হিসেবটাই মিলিয়ে গেছে শাসকের কাছে। কারা অর্গানাইজ করছে, কারা আসছে, কোন জায়গা থেকে আসছে, এটা আপনাকে খবর নিতে হবে। তার মানে আপনি বলছেন ক্রাস্তো চেক কিউবাতে যে আক্রমণ করেছিল গেরিলা কায়দায়, অথবা আমাদের দেশে ছত্রপতি শিবাজি যে আক্রমণ করত মুঘল পরাক্রান্ত মুঘল সৈন্যদের, এই অতর্কিতে হামলা এবং কি স্ট্রেংথ সেটা গুলিয়ে যাচ্ছে। দেখুন, আমার বাড়ির ছাদ থেকে আমি যুবভারতীর খেলা দেখতে পাই। যুবভারতীর যে খেলা যেগুলো হয় বা ফাংশন হয়, একদম ঢিলছোড়া দূরত্ব না আমার বাড়ির ছাদ থেকে। তো সেখানে যেদিন আপনার ওই প্রথম বোধহয় 18ই সেপ্টেম্বর যে প্রথম ডার্বিটা বন্ধ হয়ে গেল, বাতিল হলো মোহনবাগান ইস্টবেঙ্গলে, আমি অবাক হয়ে দেখলাম মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের সাপোর্টাররা কোনো তাদের জার্সির রং মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশ 30 থেকে 35 জনকে প্রিজন ভ্যানে তুলল। ওই জনতার রুদ্রমূর্তি দেখে মুখ খুলে দিল। সুনামি কোনো নিয়ম মানে না, এর উত্তর যা বোঝার বুঝে নেবেন, এটা সাধারণ বন্যা না। আমি এবার যে প্রশ্নটা করবো, এই প্রশ্নের উত্তর আপনি ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। শুনেছি পুলিশ তখনই ভয় পায় যখন তারা যে ব্যারিকেড তৈরি করে সেই ব্যারিকেডের কোনো মানে থাকে না। না, একটু একটু ভুল বলেন, এটা আপনি আরো শুদ্ধ করে পরবর্তীকালে বলবেন। আমি নিজের হাতে 7 ফুটের পাঁচিল তুলেছি, এক একটা তালা লাগিয়েছি যেন মনে হচ্ছে জন্মের তালা লাগিয়ে দিলাম। সেই পাঁচিল যখন আপনাকে তড়িঘড়ি করে খুলতে হয়, তখনই বোঝা গেছে যে আপনার শেষ হয়ে গেছে, আপনার অধঃপতনের শেষের শুরু হয়ে গেল, কিচ্ছু করার নেই। কারণ আপনি হাইকোর্টকে স্যাটিসফাই করতে পারছেন না, ইউ আর নট ট্রান্সপারেন্ট টু ল। আইনের কাছে আপনি স্বচ্ছ না, আইনের কাছে আপনি পরিষ্কার না। আমি অ্যাজ পুলিশ কর্তা যখন আইনের কাছে স্বচ্ছ থাকবো, বিবেকের কাছে পরিষ্কার থাকবো, পৃথিবীর কাউকে ভয় পাবো না। চিফ মিনিস্টার তো কোন জিনিস, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, কাউকে ভয় পাবো না। তার মানে আমি আপনার কথা থেকে এই সঙ্গে আসতে পারি, সাহসী পুলিশ মানে সে আইনের কাছে স্বচ্ছ, একদম। আর ভীতু পুলিশ মানে আইনের কাছে অস্বচ্ছ। একদম একদম, এর থেকে অকাট্য সত্যি কথা আর কিচ্ছু হয় না। আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটাও খুব শক্তিশালী কথা। সেই পুলিশ অফিসারকেই আমি শ্রদ্ধা করব, তার সাহসিকতাই আমার সমাজে লাগবে যে আইনের কাছে স্বচ্ছ। একদম তাই, একদম তাই। আপনি একবারে মানে নিপাত সত্যি কথাটা আপনি উচ্চারণ করলেন। আর ওই সেই অফিসারের জন্য আমরা এখন অপেক্ষা করছি, সেই সব অফিসারের জন্য। পঙ্কজবাবু, আমাদের ভারতবর্ষের এই সংবিধান তো আমাদের গর্ব, এবং আমরা ভারতীয় হিসেবে গর্বিত হতে পারি। পৃথিবীর সেরা সংবিধান যদি থাকে তার অন্যতম আমাদের সংবিধান।
তা সত্ত্বেও আমি এই প্রশ্নটা আপনাকে সামনেই রাখছি, সেটা হচ্ছে আমরা তো একটা ফেডারেল স্ট্রাকচার বা বিভিন্ন রাজ্য আছে, কিন্তু এই যে বিধানসভায় আইন পাশ হয়ে যাওয়া, সেক্ষেত্রে কোথাও আপনার মনে হয় না যে ভারতের সংবিধান, তার প্রতি পূর্ণ আস্থা রেখেই বলি, যে কেরালাতে এক ধরনের, তামিলনাড়ুতে এক ধরনের, বিভিন্ন জায়গায় রাজ্য পরিচালনার ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে বা আঞ্চলিক সরকারের ক্ষেত্রে বিভিন্ন আইন হতেই পারে, কিন্তু এই ধরনের গুরুতর, যেখানে সাংবিধানিক প্রশ্ন উঠে আসে, মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন উঠে আসে, এবং সবচেয়ে বড় কথা, অ্যাংলো স্যাক্সন লতে যে উদারতা আছে, যে আমার 1% যদি সন্দেহ থাকে তাহলে কোনো নিরপরাধ লোক যাতে শাস্তি না পায়, এই যে মহৎ একটা উদ্দেশ্য, তা যদি লঙ্ঘিত হয়, এই ধরনের আইন রাজ্য বিধানসভায়, যেখানে বিরোধী আছে, যেখানে শাসক আছে, আমি তো এখনো বিশ্বাস করি রাজনীতিতে তো সবাই মূর্খ নন, রাজনীতিতে তো সবাই সুবিধাভোগী নন, রাজনীতিতে তো স্থিতধী মানুষ নিশ্চয়ই আছেন, আনুবীক্ষণিক হলেও আছেন। আমাদের ভারতবর্ষের গণতন্ত্রটা হচ্ছে ফল্টি গণতন্ত্র। এখানে সংখ্যা শেষ কথা, নাম্বার ইজ ফ্যাক্টর। তাই আমি আপনাকে বারবার বলেছি 29 সংখ্যাটা বারবার ঘুরে ঘুরে আসে। কেন ঘুরে আসে আপনারা নিশ্চয়ই এক্সপ্লোর করলে বুঝতে পারবেন যে কেন সংখ্যাটা ঘুরে ঘুরে আসে। এখানেও তাই সংখ্যা শেষ কথা, কোয়ালিটি শেষ কথা না, কোয়ান্টিটি শেষ কথা। আমি এবার, আপনি যেহেতু ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্যের একজন পরাঙ্গম, একজন বিখ্যাত মানুষ, এই কারণে বলবো, আপনি শুধু ছাত্র না, আপনি তো পণ্ডিত মানুষ। আমি এবার একটা ফরাসি সাহিত্যের গল্প আপনাকে বলি। এই উপন্যাস লিখেছিলেন স্তন্ধাল, উপন্যাসের নাম ল রুশ এ ল নোয়ার। এই উপন্যাসে প্যারিসে তৎকালীন একটি ঘটনা আলোড়ন তুলেছিল। সবাই একজনকে অপরাধী করতে চাইছিল, সবাই চাইছিল তার দ্রুত শাস্তি ঘৃণ্য অপরাধের জন্য। সমাজের উঁচুতলার লোক থেকে শুরু করে যারা বিদ্বজন, তারা যেন সবাই ক্ষেপে উঠছিল এই লোকটাকে কখন গিলোটিনে তুলে দেওয়া যায়। সে মানুষটি মারা যায়। পরে জানা যায় গোটা সমাজে তারাই, যারা সবচেয়ে বেশি অন্ধকারে রয়েছে, তারাই নিজেদের দায় এবং নিজেদের সৎ প্রমাণ করতে একটা লোককে ফাঁসির মঞ্চে বা গিলোটিনে চড়ানোর চেষ্টা করেছিল। আপনার কোথাও মনে হয় এই 7 তাড়াতাড়ি কোনো মানুষকে দোষী সাব্যস্ত করে 7 তাড়াতাড়ি সাজা দেওয়ার মধ্যে সেই রকম মনোভাব রয়েছে? মনোভাব না, এটা একটা অপরাধমূলক মনস্তত্ত্ব। এটা কখনো হয় না। আপনি একটা লোক, সে ধর্ষণ করেছে কি মার্ডার করেছে, আপনাকে প্রমাণ করতে হবে। আমরা যেটাকে ইংলিশে বলি বিয়ন্ড অ্যান আয়োটা অফ ট্রুথ। বিয়ন্ড অ্যান আয়োটা অফ ট্রুথ মানে হচ্ছে কি, এক বিন্দু সন্দেহ থাকবে না। সেই সন্দেহ থাকলে আপনি তাকে পানিশমেন্ট দিতে পারবেন না। সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে অপরাধী, তবেই একমাত্র আপনি তাকে পানিশমেন্ট অ্যাওয়ার্ড করতে পারেন, ফাঁসি হোক বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক। তাছাড়া আপনি পারেন না। কারণ পানিশমেন্টটা হচ্ছে, মনে রাখবেন, ভুলে যাবেন না কখনো, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই যে আমি কথা বলছি, এই যে আমার যে দেহ, আমার যে স্ট্রাকচারটা, এটা গিফট অফ গড, এটা ডিভাইন ইন নেচার। এটা আমরা তৈরি করতে পারি না। পৃথিবীর আলো বাতাস কেড়ে নেওয়ার অধিকার আপনাকে তখনই কনস্টিটিউশন দেবে, আইন দেবে, যখন সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে যে আপনি আর একজনের আলো বাতাস একইভাবে কেড়ে নিয়েছেন, তখন তার আগে না। এই অংশটা আমার মনে হয় সমস্ত পুরুষদের শোনা উচিত, এবং এটা পঙ্কজবাবুই এই বিষয়ে সবচেয়ে বেশি আলোকপাত করতে পারবেন। একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে খুব পরিষ্কার করে লেখা যে ড্রাগস আমাদের শরীরে যে আনন্দদায়ক হরমোন, তাকে অনেক বেশি সঞ্চালিত করে আনন্দ দেয়, বাড়িয়ে দেয়। পর্নোগ্রাফির ক্ষেত্রে অতটা নয়, তার থেকে বেশ কিছু, মানে যদি 100 ধরে নিই, 300 ধরি বাড়িয়ে দিল কোনো একটি হরমোন, ধরে নিলাম 100 বাড়িয়ে দেয় পর্নোগ্রাফি, সংখ্যায় কম। কিন্তু মুশকিল হচ্ছে এই ড্রাগবিহীন যে হরমোন উৎপাদন হলো, সেটা নেশার মধ্যে দাঁড়িয়ে যায়, এবং একটা সময়ের পর সেই পর্নোগ্রাফির কৃত্রিম পরিবেশকে মনে করতে সে শুরু করে এটাই বোধহয় পৃথিবী। এবং এই যে ভোগবাদের সর্বোচ্চ জায়গা থেকেই অনেক ক্ষেত্রে বলছে অপরাধ এবং ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমি কখনোই বলিনি বা বলবো না
স্থির কনক্লুশনে কখনো পৌঁছবো না যে একটা ধর্ষণের পিছনে শুধুমাত্র পর্নোগ্রাফি ফ্যাক্টর, নেভার, বাট ইট ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস। এটা একটা অন্যতম উপাদান, ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আপনাকে প্রলুব্ধ করে, অ্যালিওর করে, প্রণোদিত করে খারাপ কাজ করার জন্য। এবং তখন আপনার মধ্যে কিন্তু মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায়, আপনার হিতাহিত জ্ঞান থাকে না, তখন আপনি কিন্তু ঠিক কাজ করতে পারেন না, তখন আপনি ভুল কাজ কমিট করেন। সো তার সঙ্গে যখন দেখে যে সোসাইটাল যে নর্মসটা আছে সেটা শিথিল, তখনই অপরাধগুলো সংগঠিত হয়। কিন্তু এই মুহূর্তে ধরুন জ্ঞান বিজ্ঞানের চর্চা বা প্রযুক্তিতে কোনো কিছুকে তো আটকানো খুব না মুশকিল। না, আমি তো দেখুন, আটকানো যেমন মুশকিল, আমি তো কখনো বলছি না, কিন্তু আপনি এটা খেয়াল করে দেখবেন, এটা আমেরিকাতে চর্চা হচ্ছে, যে আমেরিকাতে দেখা গেছে যে বাচ্চাদের যে গেমস খেলার যে প্রবণতা, তাদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে। ঠিক। আপনার যে ন্যাচারাল যে আপনার সেই লেটেন্ট যে ব্যাপারটা আছে ক্রিয়েটিভ, দেখবেন এখনকার বাচ্চাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা নেই। কাজে এই যে গেমের প্রতি আসক্তি, অবচেতনে পর্নোগ্রাফির যে কুপ্রথা, মানে ফলআউট প্রভাব, সেগুলো কিন্তু অলরেডি আপনার সাইকিকে নষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে। অবশ্যই এটাই একমাত্র কারণ না, আরও অনেক কারণ আছে। সোসাইটাল আদার নর্মস আর দেয়ার, বাট ইট ইজ এ ভেরি প্রমিনেন্ট ফ্যাক্টর। তবে চীন দেশে মোবাইলের প্রতি অতিরিক্ত আকর্ষণকে ইতিমধ্যেই অসুখ হিসেবে ঘোষণা করা হয়েছে। একদম তাই, একদম তাই। আপনি তার থেকেও দেখবেন, আমি আপনাকে বলছি, আমেরিকাতে এটা গভীর পড়াশোনা হচ্ছে এখন। আমেরিকাতে এখন এই যে মোবাইলের যে, দেখুন মোবাইলের তো সুফল আছেই, বিরাট সুফল আছে। মোবাইল হাতে থাকা মানে আপনি সত্যিকারের লিটারেট, সভ্য, সব কিছু, পৃথিবী আপনার হাতে, সভ্যতা আপনার হাতে। কিন্তু এর তো কুফলও আছে, খারাপ দিক আছে, সেটাকে আপনাকে কার্ভ ডাউন করতে হবে। সেই কার্ভ ডাউনটা করার সূচনা হয় পরিবার থেকে, বাড়ি থেকে আর স্কুল থেকে। সেই বাড়ি আর স্কুলে যদি এইটাকে আমরা কার্ভ ডাউন করতে না পারি, তাহলে বিষময় ফল সে কিন্তু প্রয়োগ করবে ইন ফিউচার, এবং সোসাইটি পলিউটেড হবে, কলুষিত হবে। পঙ্কজবাবু, আমি একেবারে শেষ অংশে চলে এসেছি। এবার আমি না ভেবেও প্রশ্ন করব, আপনি না ভেবেই উত্তর দেবেন। আমি খুব বিশেষ বিশেষ প্রশ্ন করছি না, খুব সামান্যই প্রশ্ন করছি। পঙ্কজবাবু, শরীর এবং স্বাস্থ্যের দিক থেকে সুস্থ সম্পূর্ণ? আমি ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ ফিট, ফিজিক্যালি ফিট। মনে আপনার এত জোর, সেই জোরটা কোথা থেকে আসে? এটা একদম মনে রাখবেন যে আপনি যদি সবসময় ট্রুথফুল থাকেন, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। ঈশ্বর বলে যদি কোনো বস্তু থাকে, তিনি হচ্ছেন সত্য, আর সত্য বলে যদি কোনো জিনিস থাকে, সেটা হচ্ছে ঈশ্বর। সত্য আর ঈশ্বর হচ্ছে সিননিমাস, সমার্থক। আপনি যদি সত্যকে বিশ্বাস করেন, আপনি যদি ট্রুথফুল হন, আপনি যদি ভগবানে বিশ্বাস করেন, তাহলে আপনি যে মানসিক শক্তি পাবেন, পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে বিপর্যস্ত করতে পারবে না। সাময়িকভাবে পারবে, একদমই পার্মানেন্টলি পারবে না। গত 2 মাসে একবারের জন্যও মনে হয়েছে পচা শামুকে পা কাটলো? এক সেকেন্ডের জন্য মনে হয়নি। এই তো যারা আমার ইমেজকে টার্নিশ করার চেষ্টা করছে, তারা একদিন বুঝবে, দে উইল সাফার। পঙ্কজবাবু, ভয় পেয়েছেন? আমি জীবনে কোনোদিন ভয় কাকে বলে জানি না। আমি এইটুকু জানি, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে দেশের প্রচলিত আইন আমাকে যে পানিশমেন্ট দেবে, আমি মাথা নিচু করে গ্রহণ করব। তাতে আমার ডর কিসের, ভয় কিসের? নো ভয়। পঙ্কজবাবু, আপনি পুলিশ সুপার ছিলেন যখন আমি আপনার সঙ্গে দেখেছি, এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ এই কারণে, আমি নদিয়াতে সেই সময় অবশ্য একেবারে ট্রেনি রিপোর্টার, আমি একেবারে পিকনিকের মতো ওই একবারই নির্বাচনে দুপুরবেলায় খেয়েছিলাম, সেটা আপনার নদিয়াতে। তার কারণ, তার 3 দিন আগে থেকে সমস্ত সমাজ বিরোধীদের আপনি তুলে নিয়েছিলেন এবং অনেক অস্ত্র বাজেয়াপ্ত করেছিলেন। সুতরাং আমি ফুরফুরে মেজাজে ওই একটি নির্বাচন মনে করতে পারি নদিয়ায়। হ্যাঁ, একটা অসামান্য সুন্দর আপনার বাংলো আছে নদিয়াতে, তার বাইরে আমি দাঁড়িয়েছিলাম এবং সেখানে বসে টিফিন খাচ্ছিলাম। এরকম কোনোবার ঘটেনি। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নকে ব্যক্তিগতভাবে নেবেন না, আপনার চেহারা, আপনার কথাবার্তা বাংলার মানুষ পছন্দ করে, কিন্তু দৌর্দণ্ড প্রতাপ, এসপি বলতে আমরা বুঝি বিরাট তার বপু, পারলে একটা গোফও থাকবে রাবণের বা বীরাপ্পনের মতো। দ্যাটস রং কনসেপ্ট, রং কনসেপ্ট, ওটা চলে না। না, আপনার কখনো মনে হয়েছে যে আপনি যে একেবারে ছিপছিপে তরুণ বলিউড তারকাদের মতো চেহারা, জিরো ফিগার রেখেছেন? আমি আপনাকে বলছি, আপনি যদি ফিজিক্যালি মেন্টালি ফিট না থাকেন, ইউ আর নোবডি, আপনি কেউ না।
আপনাকে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে। তাহলে 24 hours। ছিপছেপে চেহারার জন্য আপনাকে কখনো পুলিশ সার্ভিসে অসুবিধায় পড়তে হয়নি? ইটস অ্যান অ্যাসেট, এটা একটা আশীর্বাদ। আমি এখনও যা ছুটতে পারবো, আমি এখনও যা হাঁটতে পারবো, আপনি আমার সঙ্গে হাঁটতে পারবেন না। ইউ ওয়াক উইথ মি, আপনি পিছনে পড়ে থাকবেন, আমি আপনাকে সারপাস করে চলে যাব। অবশ্যই পঙ্কজবাবু, এইরকমই সারা জীবন আমাদের সবার সামনে তরতরিয়ে হেঁটে যান, সত্যের জন্য স্পষ্টবাদিতা আপনার থাকুক। আর আমরা অবশ্যই অবশ্যই আপনাকে দেখব, কখনো কখনো অনুসরণ করব, কখনো কখনো আবার দ্বান্দ্বিক নিয়মে তর্কও জুড়ে দেব। পঙ্কজবাবু, আবার চাই বিশেষ সময়। ধন্যবাদ।